প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব। আশা করছি একটা টিউটোরিয়াল ভিডিও হবে এবং এই ভিডিও থেকে আপনারা ক্যান্ডেল স্টিক সম্পর্কে জানতে পারবেন এবং 1-2 দিন এবং 3 দিনের ক্যান্ডেল নিয়ে যে প্যাটার্নগুলো ক্রিয়েট করে চার্টে, সেই প্যাটার্নগুলো থেকে গুরুত্বপূর্ণ কতগুলি প্যাটার্ন আমি আপনাদের সামনে আলোচনা করব। এখানে যে প্যাটার্নগুলো নিয়ে আলোচনা থাকবে সেটা হচ্ছে এনগালফিং প্যাটার্ন থাকবে, মর্নিং স্টার ইভিনিং স্টার প্যাটার্ন নিয়ে আলোচনা থাকবে, হারামি প্যাটার্ন নিয়ে থাকবে এবং ক্যান্ডেলগুলি সম্পর্কে ভালো একটা পরিচয় আপনারা পাবেন। সকল ক্যান্ডেল না, আমি অল্প কিছু ক্যান্ডেল যেগুলি চার্ট প্যাটার্ন চার্টে ক্রিয়েট হয়, সচরাচর দেখা যায়, আমি সেইগুলি নিয়ে আপনাদের সামনে আলোচনা আজকে তুলে ধরবো। এখানে ছবিতে 2টা ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, একটা রেড আর একটা হচ্ছে গ্রিন। রেড ক্যান্ডেলটা একটা বেয়ারিশ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলটা সব সময় একটা বুলিশ ক্যান্ডেল এবং যে ধরনেরই রেড ক্যান্ডেল হোক সেটা অবশ্যই বেয়ারিশ এবং যে ধরনেরই গ্রিন ক্যান্ডেল হোক সেটা অবশ্যই বুলিশ ক্যান্ডেল। একদিন আমাকে আমার ইউটিউব চ্যানেলে এক ভাই কমেন্ট করেছেন যে বুলিশ বলতে আসলে কি বোঝায়। এখন আমি আপনার জন্য একটু বলি, না জানাটা আসলে এটা খুব একটা তেমন কিছুই না, লজ্জারও না, কোনো কিছু না। আপনি নাও জানতে পারেন, আমিও নাও জানতে পারি। আমি স্টক মার্কেটের যে সবকিছু জানি তাও না, অনেক কিছুই এখনো জানি না, আমিও শিখছি। তো এখন যে বিষয়টা এখানে আমি বলতে চাই, আসলে স্টক মার্কেটে বিনিয়োগ করতে আসলে, যেহেতু এখানে আপনাকে কেউ বিনিয়োগ করতে বলে নাই, আসতেও বলে নাই, আপনি নিজের ইচ্ছায় এসেছেন, তাহলে এইখানে কিছুটা জেনে বুঝেই বিনিয়োগ করা দরকার আমার মনে হয়। তো আজকে আমার ভিডিও থেকে আসলে চার্ট প্যাটার্ন সম্পর্কে এবং চার্টের যে ক্যান্ডেলগুলি ক্রিয়েট হয় এইটা সম্পর্কে একটা ভালো ধারণা আপনারা পাবেন, সবগুলো না হলেও বেশিরভাগ সম্পর্কেই। তো এই যেটা বলছিলাম আমি, এইখান থেকে এই ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটার প্রাইস ওপেন হয়েছিল কোথায়? প্রাইস ওপেন হয়েছিল কিন্তু এই উপরে ওপেন হয়েছিল এবং ক্লোজ হয়েছে নিচে এসে। আর এই হাই যেটা লেখা আছে উপরে, এই জায়গায় প্রাইস একবার গিয়েছিল লো, এই লো পজিশনেও প্রাইসটা একবার এসেছিল। এটাকে শ্যাডো বলা হয়। নিচেরটাকে লোয়ার শ্যাডো, উপরেরটাকে আপার শ্যাডো এবং এই বড় যেটা দেখছেন রেড অংশটা, এটা হচ্ছে বডি। এই গ্রিনটার ক্ষেত্রেও তাই। গ্রিনটার ক্ষেত্রে শুধু প্রাইস ওপেন এবং ক্লোজের ক্ষেত্রে একটু রিভার্স আছে। রেডের ক্ষেত্রে ওপেন হয়েছে নিচে, ক্লোজ হয়েছে উপরে। আর এই হাই শ্যাডো পর্যন্ত একবার গিয়েছিল, লোয়ার শ্যাডো পর্যন্ত প্রাইস একবার এসেছিল। আর প্রাইসের যেহেতু নিচে ওপেন উপরে ক্লোজ, এই যেখানে ওপেন এবং ক্লোজ এই জায়গাটা দিয়েই মূলত বডি ক্রিয়েট হয়। এই মূলত ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল আমি দেখালাম এবং সকল ক্যান্ডেলের ক্ষেত্রে এই একই বিষয় প্রযোজ্য। আরো কিছু ক্যান্ডেল আমি দেখাবো। তো মূলত এই ধরনের ক্যান্ডেলগুলি চার্টে দেখা যায়। এরপরে আমি আপনাদেরকে দেখাবো মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু একটা জাপানি শব্দ, এর মানে বোঝায় যে খুবই শক্তিশালী অর্থে এই মারুবুজু শব্দটা জাপানিরা ব্যবহার করে থাকে। তো এইখানে মারুবুজু ক্যান্ডেলের কোনো শ্যাডো, আপার বা লোয়ার কোনো শ্যাডো থাকবে না, বা সামান্য ছোট শ্যাডো যে কোনো একদিকে একটু থাকলেও থাকতে পারে, থাকলেও সেটাকে মারুবুজু বলা যাবে। কিন্তু মারুবুজু ক্যান্ডেলের কোনো শ্যাডো থাকে না, এটাই মূলত মারুবুজুর একটা বৈশিষ্ট্য। আর মারুবুজু বলতে খুবই শক্তিশালী অর্থে এই শব্দটা ব্যবহার করা হয়। এই ফুল যে বডি, এই মারুবুজু ক্যান্ডেলটার এই নিচে প্রাইস ওপেন হয়েছিল, এই যে ওপেন লো এবং ওপেন হাই এবং ওপেন লো, এইখানে ওপেন হয়ে নিচে ওপেন হয়ে প্রাইস একটা বারও নিচে আসেনি, এটা উপরে যেতে থেকেছে এবং একদম হাই, একদম টপ পজিশনে যে প্রাইসটা ক্লোজ হয়েছে এবং পুরো অংশটাই এখানে বডি হিসাবে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে। রেডটার ক্ষেত্রেও তাই, এখানে প্রাইস ওপেনটা উপরে হয়েছে এবং ক্লোজটা নিচে এবং প্রাইস একটা বারও উপরে যেতে পারেনি। ওপেন হওয়ার পর থেকে প্রাইসটা সব সময় বারবারই নিচে আসতে থাকছে এবং এই নিচে এসে প্রাইসটা ক্লোজ হয়েছে। এইটা মূলত মারুবুজু ক্যান্ডেল। আর এটা বললাম যে এটা খুবই শক্তিশালী অর্থে ব্যবহার করা হয়। গ্রিনটা অবশ্যই বুলিশ, রেডটা অবশ্যই বেয়ারিশ ক্যান্ডেল। আর এই বুলিশ বেয়ারিশ কেন বলা হয় এইটা যদি আমি আপনাদেরকে বলি, আসলে বুল থেকেই বুলিশটা এসেছে এবং বেয়ার, ভাল্লুক থেকেই এসেছে হচ্ছে বেয়ারিশ। আসলে বুল কি করে আপনারা খেয়াল করলে দেখবেন যে ষাঁড় হচ্ছে যখন কোনো জিনিস তার সামনে আসে শিং দিয়ে গুতা দেয়, দিয়ে এটাকে উপরের দিকে নিয়ে যায়।
এখান থেকেই এই বুলিশ শব্দটা এসেছে। আর বেয়ারিশ হচ্ছে ভাল্লুক। ভাল্লুকটা কি করে? ভাল্লুক হচ্ছে মুখ দিয়ে অথবা হাত দিয়ে, মুখ দিয়ে কোনো জিনিসকে নিচে নিয়ে যায়, অথবা হাত দিয়ে সামনের পা দিয়ে সেটাকে থাবা দিয়ে নিচে নামিয়ে দেয়। এই কারণেই বেয়ার থেকেই বেয়ারিশ শব্দটা এসেছে, এবং এইটার সাথে, এই মার্কেটের সাথে এইটার মিল রেখে বুল মানে আপ ট্রেন্ড এবং বেয়ারিশ মানে ডাউন ট্রেন্ড, এটা বোঝাতে এই শব্দ দুইটি ব্যবহার করা হয়েছে। আপনারা আশা করছি যে বুঝতে পেরেছেন। এরপরে আমি হ্যামার ক্যান্ডেল নিয়ে আপনাদের সামনে আলোচনাটা করতে চাই। এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। এটা রেড অথবা গ্রিন দুই ধরনের হতে পারে। আর হ্যামার বলতে হাতুড়ির যেরকম বড় একটা হাতল থাকে এবং মাথার দিকে যে হ্যামার অংশটা থাকে সেরকমই এই ক্যান্ডেলটা হবে, সেখান থেকে এই নামটা এসেছে। এখানে রেড বা গ্রিন এটা দ্বারা আসলে এটার শক্তিটাকেই একটু প্রকাশ করে। যদি গ্রিন হয় তাহলে হ্যামারটা একটু বেশি শক্তিশালী, আর যদি রেড হয় তাহলে এটা একটু কম শক্তিশালী। তবে এই ধরনের ক্যান্ডেলগুলি ক্রিয়েট হয় একটা সাপোর্ট লেভেলে এসে, এবং সাপোর্ট লেভেলে এসে যদি এ ধরনের ক্যান্ডেল ক্রিয়েট হয় তাহলে এটা একটা বাই সিগন্যাল জেনারেট করে। এই রেডটাও বাই সিগন্যাল জেনারেট করে এবং গ্রিনটাও বাই সিগন্যাল জেনারেট করে। তবে রেড গ্রিনটা খুব একটা যে শক্তির পার্থক্য তা নয়, এটা একটা সাপোর্ট লেভেলে হবে। তবে এটা একটু সেল প্রেসারে ছিল, এটা বোঝা যায়। আর এটার ক্ষেত্রে, গ্রিনটার ক্ষেত্রে সেল প্রেসার নাই, এটা বোঝা যায়। এটার আবার ইনভার্স আছে, উল্টা আছে। ইনভার্টেড হ্যামার বলা হয়, আবার এটাকে পিনবারও বলা হয়। এই ইনভার্টেড হ্যামার কিন্তু যে ক্রিয়েট হয় হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেলে, এবং রেজিস্ট্যান্স লেভেলে ক্রিয়েট হলে এটা রেজিস্ট্যান্স লেভেলেই আপনাকে এটা খুঁজতে হবে, এবং সেখানে ক্রিয়েট হলে আপনার হাতে থাকা স্টকগুলি এখানে আপনাকে সেল দেওয়ার জন্য এই ক্যান্ডেলটা আপনাকে সিগন্যাল দিবে, যদি আপনি বুঝে থাকেন। তাহলে এইখানে যে যদি আপনার স্টপ লসও হয়ে যায় তাহলে আমার মনে হয় যে সেখানে সেল দিয়ে ফেললে আপনার বড় লসের হাত থেকে আপনি বেঁচে যাবেন। এটা রেড গ্রিন দুই রকমই হতে পারে। এটাকে ইনভার্টেড হ্যামার বলা হয়, আবার এটাকে হ্যাঙ্গিং ম্যান বলা হয়, আবার এটাকে পিনবারও বলা হয়। তো যেটাই বলা হোক, এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল। রেড হলেও সেটা বেয়ারিশ, এটা গ্রিন হলে সেটাও বেয়ারিশ ক্যান্ডেল। তার মানে যেহেতু এটা সেল সিগন্যাল জেনারেট করে এবং এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে ক্রিয়েট হয়, এবং এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এ ধরনের ক্যান্ডেল ক্রিয়েট হলে সেল দিয়ে সেখান থেকে ক্যাশ ফ্রি করা। এখন এই হ্যামার ক্যান্ডেল যদি ক্রিয়েট হয় একটা চার্টে, তাহলে আপনাকে যেখানে বাই সিগন্যাল দিচ্ছে সেটা কিভাবে দিচ্ছে রিয়েল চার্টেও আমি দেখাবো। রিয়েল চার্টে দেখানোর আগে এখান থেকে যে চার্ট, এটাও রিয়েল একটা চার্ট, কিন্তু এটা একটা চার্ট থেকে ক্রপ করে নেওয়া হয়েছে। আর এখানে আপনারা খেয়াল করলে দেখেন এই যে একটা বড় একটা ডাউন ট্রেন্ডের পরে একটা সাপোর্ট লেভেলে এসে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এবং একটা রেড হ্যামার ক্যান্ডেল। আমি বলেছি যে হ্যামার ক্যান্ডেল রেড হোক গ্রিন হোক সেটা আপনাকে একটা বাই সিগন্যাল দেয়। আর এটা যদি বাই সিগন্যাল দিয়ে থাকে তাহলে এটার পরের দিনে বাই করার দিন অথবা ওই দিনও আপনি বাই করতে পারেন। তবে সব থেকে ভালো হয় এই হ্যামারের পরে একটা গ্রিন ক্যান্ডেল যেদিন হলো তার পরের দিন যখন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে সেদিন বাই করলে আপনার এখানে লসের সম্ভাবনা 5 থেকে 10%। লস যে হবে না এটা বলা যাবে না, তবে লসের সম্ভাবনাটা 5 থেকে 10%, লাভের সম্ভাবনা 90 থেকে 95% থাকবে। সেটা যদি আপনি এই তৃতীয় দিনে এইখানে এসে বাই করেন। আর এই ক্যান্ডেলটা ক্রিয়েট হবে দুপুর 1টার পরে, এবং 1টার পরে যদি আপনি বাই করেন হয়তো আপনাকে একটু উপরে বাই করতে হবে, হাই প্রাইসে একটু বাই করতে হবে, তবে আপনার এখানে লসের সম্ভাবনা থাকবে না। তো হ্যামার ক্যান্ডেল এটা রেডের পরে আপনার দেখেন প্রাইসটা আপ ট্রেন্ডে গেছে এবং বেশ বড়, এবং এটা কত দূর যাবে সেটা যদি বলা হয় তাহলে যেখান থেকে ডাউন ট্রেন্ড হয়েছিল এটা আস্তে আস্তে সেই জায়গাটা পর্যন্তই যাবে। এটা যদি আপনারা খেয়াল করেন এই ডাউন ট্রেন্ডের লেভেল এবং আপ ট্রেন্ডের লেভেলটা কিন্তু কাছাকাছি। আর এই হ্যামার ক্যান্ডেলটা রেড হলেও এখানে যা হয়েছে, গ্রিন হলেও এইখানে তাই হচ্ছে। ডোজি ক্যান্ডেল, এখানে 3 ধরনের ডোজি ক্যান্ডেলের ছবি আছে। আসলে ডোজি ক্যান্ডেল আরো 2 ধরনের আছে। এই 3 ধরনের আরো এক ধরনের ডোজি ক্যান্ডেল দেখা যায়, সেটা হচ্ছে 4 প্রাইস ডোজি বলা হয়, যেটা শুধু এ ধরনের একটা দাগ থাকে, প্রাইস ওপেন ক্লোজের একটা দাগ থাকে, এরকম কোনো লেগ থাকে না, লেগ বা টেল যেটাই বলি সেটা থাকে না। তবে এইখানে 3 ধরনের ডোজি ক্যান্ডেল বলা আছে। একটা হচ্ছে গ্রেভস্টোন ডোজি, আর একটা হচ্ছে লং লেগ ডোজি, আর একটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। এই ড্রাগন ফ্লাই ডোজিটা কেন বলা হচ্ছে? একটা ফোর্ডিং এর মাথার দুই পাশে যেরকম পাখা থাকে, এদের দুই পাশে পাখা, এটা লেজ, এজন্য এটাকে ড্রাগন ফ্লাই ডোজির সাথে তৈরি করা হয়েছে। একটা লং লেগ ডোজি,
তার মানে এর নিচের অংশটা বড়, উপরের অংশটাও বড়, কিন্তু এটাকে লং লেগ বলা হচ্ছে। তবে লং টেল বা লং হেড এটাকে যেটাই বলা হোক, দুই ধরনেরই বলা হোক, ডোজিটা এর ইম্প্যাক্ট প্রাইসে যে একরকমই হবে। আর এ ধরনের ক্যান্ডেলে যেটা হয় সেটা এখানে বায়াররা এবং সেলাররা সমান শক্তিশালী ছিল, উপরে নিচে যে শ্যাডোটা দেখা যাচ্ছে এটা সমান এবং প্রাইস যেখানে ওপেন হয়েছিল সেখানে ক্লোজ। আর গ্রেভস্টোন ডোজিতে সেল প্রেশারটা অনেক বেশি থাকে এবং সেল প্রেশার বেশির কারণে প্রাইসটা যেখানে ওপেন হয় সেখানেই ক্লোজ হয়, প্রাইসটা অনেক উপরে যায় তবে ধরে রাখতে পারে না, নিচে চলে আসে। আবার যেখানে ওপেন হয়েছিল তার নিচেও আসে, কিন্তু বায়াররা শক্তিশালী হয়ে উপরে তুলে দেয় এবং যেখানে ওপেন সে জায়গায় প্রাইসটাকে ক্লোজ করে। আর এইটা আসলে একটা কবরের যে নাম ফলক থাকে সেই রকম ভাবেই সেটার সাথে এটা তুলনা করা হয়েছে। আর দুই ধরনের ছবি এখানে নাই। আর একটা হচ্ছে ফোর প্রাইস ডোজি বলা হয়, যেটা যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ, তার কোনো উপরে নিচে অর্থাৎ উপরে নিচে কোনো শ্যাডো থাকবে না। এখন এই ডোজির যে ইম্প্যাক্ট বা ডোজি ক্যান্ডেল যদি চার্টে হয় তাহলে সেটা কি ধরনের হয় সেটা আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে, আর ডোজি ক্যান্ডেলটা সবসময় আসলে একটা এখানে পাজল করে দেবে আপনাকে, প্রাইসটা উপরে যাবে না নিচে যাবে এটা কেউই বলতে পারবে না, এরকম হয়। তবে এই ডোজির অবস্থান ভেদে আপনাকে ধরে নিতে হবে যে প্রাইসটা উপরে যাবে না নিচে যাবে। যদি এই ডোজি ক্যান্ডেল সাপোর্ট লেভেলে ক্রিয়েট হয় তাহলে প্রাইসটা উপরে যাবে এটা ধরতে হবে। যদি এটা রেজিস্ট্যান্স একটা শক্ত রেজিস্ট্যান্স লেভেলে ক্রিয়েট হয় তাহলে ধরতে হবে যে প্রাইসটা নিচে আসবে। এই চারটায় যদি আপনারা দেখেন তাহলে এইখানে যে দুইটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেলে ক্রিয়েট হয়ে প্রাইসটা নিচে এসেছে। এইখানেও দেখেন একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হয়ে এটা প্রাইসটা কিন্তু নিচে এসেছে। তারপরে এই জায়গায় দেখেন এটাকে যদি ডোজি নাও বলা হয় এটাকে স্পিনিং টপ বলা যাবে, তবে বডিটা আর একটু ছোট হলে এটাকে ডোজি বলা হতো, এটাকে ডোজি বলা যেতে পারে। এইখানে যেহেতু একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল এবং এরপরে প্রাইসটা কিন্তু দেখেন উপরে গেছে। তাহলে ডোজি ক্যান্ডেলের অবস্থান ভেদে এর প্রাইসটা আপনাকে নিরূপণ করে নিতে হবে। যদি সাপোর্ট লেভেলে ক্রিয়েট হয় তাহলে অবশ্যই সেখানে বাই করা যেতে পারে, বাই করলে হয়তো আপনার একটা প্রফিট আপনি পাবেন। আর যদি দেখেন যে সেখানে স্টপ লস করতে হচ্ছে তাহলে ডোজি ক্যান্ডেলের যে জায়গাটা বডিটা ক্রিয়েট হয়েছিল অর্থাৎ প্রাইসের ওপেন ক্লোজ যে জায়গাটা সেটাই হবে আপনার স্টপ লস। এছাড়াও একটা বড় আপট্রেন্ডের মাঝে মাঝেও ডোজি ক্যান্ডেল দেখা যাবে, তবে আমি এই যে ক্যান্ডেলগুলো নিয়ে আলোচনা করছি এগুলি রিয়েল চার্ট, আমাদের দেশের যে মার্কেটের যে রিয়েল চার্ট সেটাতে আমি দেখাবো, আমি সবার শেষে সেটা দেখাবো। আমি এরপরে দুইটা চার্ট নিয়ে, দুইটা ক্যান্ডেল নিয়ে, 2 দিনের ক্যান্ডেল নিয়ে যে প্যাটার্নটা ক্রিয়েট হয় এর মধ্যে থেকে একটা এনগালফিং প্যাটার্ন। এই এনগালফিং প্যাটার্ন দুই ধরনের হয়, এটা হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন, এটা হচ্ছে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এই বুলিশ এনগালফিং প্যাটার্ন বাই সিগন্যাল জেনারেট করে এবং বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন সেল সিগন্যাল জেনারেট করে। এখন চার্টে যদি আপনি দেখেন যে বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে তাহলে সেটা অবশ্যই বাই করার একটা জায়গা, এবং যদি দেখেন এরকম বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে তাহলে সেটা সেল করার একটা জায়গা। এখন এটা আমরা কিভাবে বুঝবো, চার্টে যদি আমরা দেখি তাহলে এইখানে খেয়াল করলে দেখেন এই যে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন, আর বেয়ারিশ এনগালফিং প্যাটার্নটা ক্রিয়েট হবে কোথায়, এটা ক্রিয়েট হবে একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স লেভেলে, অবশ্যই একটা রেজিস্ট্যান্স লেভেলে আপনাকে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন খুঁজতে হবে। তাহলে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন যদি আপনি খুঁজেন তাহলে দেখেন এইটা আগের দিনের যে প্রাইসের ওপেন ক্লোজ তো একই জায়গায়, এটা একটা ডোজি ক্যান্ডেল ছিল, তবে উইক দিয়েও প্রাইসটা যে জায়গায় গিয়েছিল পরের দিনের ক্যান্ডেলের ওপেন ক্লোজ দিয়ে সেটাকে ঢেকে দিয়েছে। যদি এরকম হয় তাহলে এটা ক্লিন একটা এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হলো। আর এরকম যদি হয় তাহলে এখানে অবশ্যই আপনাকে সেদিন যদি সেল না দিতে পারেন তাহলে পরের দিন সেল দিয়ে এখান থেকে প্রফিট নিতে হবে অথবা স্টপ লস দিয়ে এখানে বের হয়ে যেতে হবে। এরপরে বুলিশ এনগালফিং প্যাটার্নটাও এই আগের দিনের যে রেড ক্যান্ডেলটা হবে পরের দিনের গ্রিন ক্যান্ডেল হবে, এই গ্রিন ক্যান্ডেলের বডিটাকে রেড ক্যান্ডেলের বডি দিয়ে ঢেকে দিবে। এইটা কতদূর পর্যন্ত যাবে, তার রিসেন্ট যে হাই ছিল যেখান থেকে বেয়ারিশ হয়ে এসেছিল এইটা সেই হাইয়ের কাছাকাছি বা সেটাকে ব্রেকআউটও করতে পারে, তবে সচরাচর সেই হাইয়ের কাছাকাছি যাবে। তাহলে সেই হাইয়ের কাছাকাছি গেলে এখানে সেল দিতে হবে। আমি রিয়েল চার্টেও আপনাদেরকে দেখাবো এগুলি। এরপরে আমি হারামি প্যাটার্ন আপনাদেরকে দেখাবো। হারামি প্যাটার্নও দুই ধরনের, হারামি ক্রসও আছে। হারামি ক্রস এই ধরনের রেড ক্যান্ডেলের পরে যদি এখানে ডোজি ক্যান্ডেল হয় সেটাকে হারামি ক্রস বলা হয়। আবার এটা বুলিশ হারামি ক্রস, এটা বেয়ারিশ হারামি ক্রস। বুলিশটা হবে
রেড ক্যান্ডেলের পরে যদি একটা সাপোর্ট লেভেলে এসে এরকম বড় একটা বডি দিয়ে রেড ক্যান্ডেলের পরে যদি গ্রিন ক্যান্ডেল হয়, সেটা অবশ্যই বুলিশ হারামি ক্রস। আর বেয়ারিশ হারামি ক্রস একটা রেজিস্ট্যান্স লেভেলে যে বড় একটা গ্রিন ক্যান্ডেলের বডির পরে যদি এরকম তার পেটের মধ্যে একটা রেড ক্যান্ডেল হয়, এটা আসলে এই এনগালফিং প্যাটার্ন যেটা বললাম তার ঠিক উল্টা মতোই, তার ঠিক উল্টাই এই হারামি প্যাটার্নটা। তো এ ধরনের প্যাটার্ন যদি ক্রিয়েট হয় তাহলে বেয়ারিশ হারামি প্যাটার্ন, বেয়ারিশ মানেই আপনাকে সেল সিগন্যাল দিবে, বুলিশ মানেই আপনাকে বাই সিগন্যাল দিবে। তাহলে এই জিনিসগুলি বেয়ারিশ এবং বুলিশ এটা আপনাদের খেয়াল রাখতে হবে। বুলিশ মানেই বাই সিগন্যাল, বেয়ারিশ মানেই আপনার সেল সিগন্যাল। তো এইটা যদি চার্টে ক্রিয়েট হয় এই হারামি প্যাটার্ন, তাহলে কি ধরনের দেখতে লাগে বা কি ধরনের দেখা যায় সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে এইখানে খেয়াল করেন। এরপরে আমি আপনাদেরকে মর্নিং স্টার এবং ইভিনিং স্টার এই দুইটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এখানে দেখেন যে মর্নিং স্টার এটা 3 দিনের ক্যান্ডেল নিয়ে মর্নিং স্টার হবে। মর্নিং স্টারটা হবে অবশ্যই একটা সাপোর্ট লেভেলে এসে, এবং মর্নিং স্টার আপনাকে বাই সিগন্যাল দিবে। আপনি সকাল উঠন্তি মূলা পত্তনে চেনা যায়, অথবা মর্নিং শোজ দ্য ডে, এই বিষয়টা যদি খেয়াল রাখেন তাহলে মর্নিং স্টার যে আপনাকে বাই সিগন্যাল দিবে তাহলে এটা আপনি মনে রাখতে পারবেন। এবং সন্ধ্যা মানে রাত আসে, রাত মানেই আসলে যে কোনো কিছু ক্ষেত্রেই রাত ঘনিয়ে এসেছে, তোমার কপালে শনি আছে, রাত আছে, এরকম বলে, এটার মানেই আপনাকে সেল সিগন্যাল ধরে নিতে হবে ইভিনিং স্টার, তার মানে সন্ধ্যা আসবে, রাত হবে। আর এই মর্নিং স্টার মানেই আপনার এটা সূর্য উদয় হচ্ছে, দিন আসছে, এটা আপনাকে বাই সিগন্যাল দিবে। তাহলে মর্নিং স্টার কিভাবে হবে? রেড ক্যান্ডেলের পরে এই নিচে, রেড ক্যান্ডেলের নিচে একটা স্পিনিং টপ হতে পারে, হ্যামার ক্যান্ডেল হতে পারে, যে কোনো ধরনের ডোজি একটা ক্যান্ডেল হতে পারে, রেড হতে পারে, গ্রিন হতে পারে, রেড গ্রিন ডাজ নট ম্যাটার, তবে পরের দিনেরটা অবশ্যই গ্রিন ক্যান্ডেল হবে, এবং রেড ক্যান্ডেলের বডির থেকে যদি বড় হয় তাহলে এটা কনফার্ম আপনার একটা মর্নিং স্টার হলো। আর ইভিনিং স্টার ঠিক উল্টা, মর্নিং স্টারের আগে হবে গ্রিন ক্যান্ডেল, তারপরে হবে একটা রেড ক্যান্ডেল, এটা রেড গ্রিন দুটাই হতে পারে, তবে রেডই বেশিরভাগ ক্ষেত্রে হবে, তারপরেরটাও রেড ক্যান্ডেল হবে। এই 3 দিনের ক্যান্ডেল নিয়ে হবে ইভিনিং স্টার। আর এই ইভিনিং স্টার সেল সিগন্যাল জেনারেট করবে, এখানে হাতে থাকা স্টক সেল দিলে আসলে বুদ্ধিমানের কাজ হবে। এখন এই ইভিনিং স্টার এবং মর্নিং স্টার যদি চার্টে ক্রিয়েট হয় তাহলে সেটা কেমন দেখা যায় এবং সেটা কেমন হয় সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে এখানে দেখেন যে মর্নিং অ্যান্ড ইভিনিং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এটা মর্নিং স্টার বোঝাচ্ছে। এখানে মর্নিং স্টার একটা আমি বলেছি যে একটা সাপোর্ট লেভেলে হবে, তাহলে এখানে একটা সাপোর্ট লেভেলে ক্রিয়েট হলো, রেড, তারপরে গ্রিন, তারপরে দেখেন রেড। এইখানে যে একই রকম হবে, যেরকম ছবিতে দেখলেন সেই রকমই হবে সেরকম কিন্তু না, একটু অন্যরকম হতে পারে। তবে আগের দিনে রেড, পরের গ্রিন, তারপরে যদি গ্রিন হয় তাহলে সেটা আপনাকে ধরতে হবে যে এটা 95% থেকে 100% মিলে গেল। তবে এটার অবস্থান যদি একটু উপরে নিচেও হয় তাহলে সেক্ষেত্রেও কোনো প্রবলেম নাই। তাহলে এইখানে দেখেন যে এটা পজিটিভ হলো, এই মর্নিং স্টার ক্রিয়েট করার পরে পজিটিভ হলো, এবং আগের দিনের যে আগের রিসেন্ট হাই ছিল সেই হাইটার কাছে যে একটু রিটেস্ট করে এটা ব্রেকআউট করলো। তাহলে এই বিষয়গুলি যদি খেয়াল রাখেন, এবং মর্নিং স্টারের যেদিন মর্নিং স্টার ক্রিয়েট হলো, ফুল ক্রিয়েট হলো, সেদিন বা তার পরের দিন যদি আপনি বাই করেন এখানে, তাহলে একটা প্রফিট এখানে 80 থেকে 90% শিওর একটা প্রফিট মেক করা সম্ভব। তারপরে ইভিনিং স্টার যদি দেখেন যে ইভিনিং স্টারও কিন্তু সেল সিগন্যাল আপনাকে দিবে। এখানে গ্রিন ক্যান্ডেলের পরে তার উপরে, মাথার উপরে একটা রেড ক্যান্ডেল হবে, তারপরে আর একটা রেড ক্যান্ডেল হবে, হয়ে এ ধরনের 3 দিনের ক্যান্ডেল নিয়ে একটা প্যাটার্ন ক্রিয়েট করবে ইভিনিং স্টার। দুইটা রেড হলে একেবারে 100% না হলেও 95%ই মিলে যাবে। তারপরে এটা সেল সিগন্যাল জেনারেট করলো এবং দেখেন প্রাইসটা অনেক নিচে নেমে চলে আসলো। এভাবে আপনার বুঝে নিতে হবে যে এটা এই ধরনের হয়ে থাকে। আমি আপনাদের সামনে আজকে ক্যান্ডেল স্টিক পরিচিতি, মারুকুজু ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, হারামি প্যাটার্ন, তারপরে বুলিশ এনগালফিং প্যাটার্ন, মর্নিং স্টার, ডোজি ক্যান্ডেল, এই বিষয়গুলি নিয়েই আলোচনা করলাম। এখন আমি আমাদের যে রিয়েল চার্ট, রিয়েল মার্কেট, এই মার্কেটে যদি আমি এগুলি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা এই জায়গাটা একটু দেখলে বুঝতে পারবেন যে আসলে এরকম হলে সেল সিগন্যাল জেনারেট হয়, এবং সেই জায়গায় সেল দেওয়াটা যুক্তিযুক্ত বা সেল দেওয়াটা বুদ্ধিমানের কাজ। এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এটা ওএল কয়েকদিন আগে এটা ভালো প্রাইস র্যালি করেছিল, এখন এটা একটা বেয়ারিশ প্যাটার্নে আছে। এইটার মধ্যে যদি দেখেন এই গ্রিন ক্যান্ডেলের পরে এখানে কিন্তু একটা রেড ক্যান্ডেল হলো, তার মানে এটা একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করলো। বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করে এটা কিন্তু নিচে চলে আসলো প্রাইস। তারপরে এখানে টুইজার বটম ক্রিয়েট করেছে, এটা আমি আগের দিন আমার ভিডিওতে বলেছি, ওইটা নিয়ে আমি বলতে চাচ্ছি না।
এরপরে এখানে আমি আরো কয়েকটা আপনাদেরকে দেখানোর জন্য চার্টে ড্রয়িং করে রেখেছি। এটা মূলত ফুয়াং ফুডের চার্ট। এই ফুয়াং ফুডের আসলে সাপোর্ট জোন কোনটা? সাপোর্ট জোন কিন্তু এই যে 25 টাকা 90 পয়সা, 25 টাকা থেকে এই 26 টাকা 27 টাকা, এই দিকটা থেকেই এই স্টকটা যখন ফ্লোরের পরে বা ফ্লোর থাকা অবস্থায় যখন মুভমেন্টে গেছে বা ট্রেন্ডি হয়েছে, তখন থেকে এটার যে সাপোর্ট জোন সেটা কিন্তু এই 25 টাকা 50 পয়সা, 60 পয়সা, 70 পয়সা, 80 পয়সা, এই দিকটা থেকে। অর্থাৎ আপনি 25 টাকাও ধরতে পারেন। 25 টাকা থেকে 26 টাকা 27 টাকা, এইটার কিন্তু একটা সাপোর্ট জোন। তাহলে এইটা বাই এরিয়া। তাহলে এই সাপোর্ট জোন গুলাতে যে ধরনের প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, আমি যেগুলি আলাপ করলাম সেইগুলি এখানে আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেটা কিরকম। এইখানে খেয়াল করেন, এখানে দেখেন যে একটা বুলিশ হারামি প্যাটার্ন এখানে ক্রিয়েট করেছে। এটা কয়েকদিন আগে, যে গত 3 এপ্রিল। এই দিনে এই স্টকটা আমি কেনার জন্য আমার ক্যাশও ফ্রি ছিল, তবে আমি সেখানে কিনতে না যেয়ে আমি কিনেছিলাম হচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কিনেছিলাম, কিনে সেখানে আমার কিছু প্রফিট হয়েছে। তবে এটা আমি বুঝতেও পেরেছিলাম যে এখানে একটা বুলিশ হারামি প্যাটার্ন ক্রিয়েট করেছে, এটা এখন বাড়বে। কিন্তু এটা না কিনে আমি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কিনলাম। এটা যাই হোক, আমি এটাও আরেকজনের সাথে একটু আলোচনা করেছিলাম, করে সেটাতেও একটু ভালো প্রফিট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এটাতে কিনলে একটু ভালো বেশি প্রফিট হতো। তো যাই হোক, এইটা আমি যেটা বলছিলাম যে এটা বুলিশ হারামি প্যাটার্ন, এই হারামি প্যাটার্নটা ক্রিয়েট যেদিন করলো তার পরের দিন আপনি কিনতে পারতেন। তার পরের দিন দেখেন এইখানেও কিন্তু একটা ডোজি ক্যান্ডেলের মতো ক্যান্ডেলই ক্রিয়েট করেছে। এটা রেডের মধ্যে দেখা যাচ্ছে না। তারপরে কিন্তু এখানে কেনার চান্স আপনাকে আর দেয়নি। এদিকে কেনা যেত, কেনা যাবে না এরকম না, কেনা যেত, তবে কিনলে সেক্ষেত্রে প্রফিট নিয়ে বের হওয়াটা একটা কঠিন ব্যাপার হতো। এই রেডের মধ্যে যেটা দেখিয়েছি, এটা কিন্তু একটা এটা একটা ইভিনিং স্টার ক্রিয়েট করেছে 3 দিনের ক্যান্ডেল নিয়ে। আগের দিনের রেড ক্যান্ডেল, পরে গ্রিন ক্যান্ডেল, আগের দিনের গ্রিন ক্যান্ডেল, পরে রেড ক্যান্ডেল, তারপরে রেড ক্যান্ডেল। ইভিনিং স্টার একটা রেজিস্ট্যান্স জোনে কিন্তু ক্রিয়েট হয়েছে। এইটা 31-32 টাকা কিন্তু এর একটা রেজিস্ট্যান্স জোন। এর আগে এখান থেকে কিন্তু বিয়ারিশ হয়েছিল, এই যে 28 জানুয়ারি 2024-এই। তাহলে রেজিস্ট্যান্স জোনে যখন একটা ইভিনিং স্টার ক্রিয়েট করলো, এখানে অবশ্যই সেল দেওয়ার একটা জায়গা। তো এখানে সেল দিয়ে আবার যখন নিচে আসবে 25-26 টাকার মধ্যে আসবে, যদি আসে সেদিকটা আবার এখানে বাই করা যায়। তারপরে আমি যে প্যাটার্নগুলি নিয়ে আলাপ করলাম সেইগুলি কিন্তু এখানে আরো আছে। যদি আরো আমি আপনাদেরকে দেখাই, যে এইখানে এই রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল, এটাকে যদি বড় করে দেখাই, এই জায়গাটা যদি আবার একটা বৃত্ত দিয়ে দেখাই, তাহলে এইখানে কিন্তু একটা আপনি মর্নিং স্টার হয়েছে। এইরকম ভাবে এটা আপনি ধরতে পারেন। কিভাবে? আগের দিনের রেড ক্যান্ডেল, পরের রেড ক্যান্ডেল, এবং তারপরে দেখেন গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলটা এটাকে এনগালফ করেছে। প্রাইসটা আগের দিনের ক্লোজিং এর উপরে ওপেন হয়েছিল, কিন্তু বডিটা বড় হয়ে আরো উপরে ক্লোজ হয়েছে। তার মানে এটা একটা স্ট্রং বুলিশ প্যাটার্ন ছিল। এখানে যদি আপনি এন্ট্রি নিতেন তাহলে 2 দিনের মাথায় একটা প্রফিট নিয়ে এখানে বের হওয়া যেত, অথবা এখানে থাকলেও পরবর্তীতে একটা প্রফিট মেক করা যেত। এরপরে আমি যে প্যাটার্নগুলি দেখালাম সেগুলি দেখানোর জন্য আমি বিএসসির চার্টে যদি আমি যাই, তাহলে দেখেন বিএসসিতে এই ধরনের প্যাটার্ন বেশি ক্রিয়েট হয় এবং এটা দেখাও যায় এবং পাওয়াও যায়। তো বিএসসির চার্টে যদি আমি আসি, তাহলে একটু খুঁজতে হবে, আমি একটু খুঁজেই আপনাদেরকে দেখাই। এই যে এটা যদি খেয়াল করেন, এই জায়গাটা যদি দেখেন, তাহলে এই জায়গাটাও কিন্তু একটা ইভিনিং স্টার ক্রিয়েট করে ফেলেছে। ইভিনিং স্টার মানে আগে এরকম একটা আপ ট্রেন্ড এখান থেকে হয়েছে, আপ ট্রেন্ড হয়ে এখানে যে রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল, পরের দিন রেড ক্যান্ডেল হয়ে বড় একটা কিন্তু ডাউন ট্রেন্ড। ঠিক এইভাবে যদি আমরা মর্নিং স্টার দেখি, হয়তো মর্নিং স্টারও খুঁজে পাবো। মর্নিং স্টার যদি খুঁজে পাই আমি আপনাদেরকে দেখাবো। বিএসসির চার্টে এটা বেশি ক্রিয়েট হয়, বেশি পাওয়া যায়। এই যে এইখানে দেখেন বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন, আগের দিনের গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল দিয়ে পুরো ঢেকে দিয়েছে। তারপরে দেখেন বড় একটা ডাউন ট্রেন্ড। কত এইখানে প্রাইসটা যদি আমি বলি, তাহলে এইখানে কিন্তু 172 টাকা থেকে প্রাইস কিন্তু চলে এসেছিল 134 টাকায়। এই যে এইখানেও একটা এনগালফিং প্যাটার্ন, বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন, তারপরে কিন্তু প্রাইস আবার ডাউন ট্রেন্ডে। এরপরে আমি OAL এর চার্টে আসলাম। OAL দেখেন এই জায়গাটায় একটা এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে, বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এটা অবশ্যই সেল সিগন্যাল জেনারেট করেছে। এই জায়গায় দেখেন OAL একটা ক্লিন সুন্দর একটা মর্নিং স্টার প্যাটার্ন, ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করেছে এই জায়গাটা। তাহলে এই জায়গায় যখন ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করলো, অবশ্যই একটা সেল সিগন্যাল জেনারেট করলো। এটা সেদিন যদি সেল না দিয়ে থাকে কেউ, তাহলে পরবর্তী দিনে দেখেন এটা প্রাইসটা আরো
কমে গেছে। এটা আরো একটু হয়তো কমে যে জায়গাটা থেকে পজিটিভ হয়েছিল 14 টাকা বা এই দিক থেকে হয়তো আবার পজিটিভ হতে পারে। তো এই ছিল মূলত আমার আজকে এই বিভিন্ন চার্ট প্যাটার্ন, বিভিন্ন ক্যান্ডেল নিয়ে আলোচনা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।